কিছু মানুষ আছেন যারা প্রচলিত নিয়মে হাঁটেন না। কিছু মানুষ থাকেন যারা অপ্রচলিত নিয়মেই হাঁটতে পছন্দ করেন এবং ছুঁতে চান সেই পথেই ওই খোলা আকাশটাকে। আর যারা সেই কাজটি পারেন তাদেরকেই কিন্তু আমরা বলি অপরাজিতা। আজকে আমাদের এই অনুষ্ঠানে আছেন তেমনই একজন অপরাজিতা। তিনি তাসলিমা মিজি। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। তো উদ্যোক্তাদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান অপরাজিতা। আমরা আসলে এখানে সেই সব নারীদের গল্প করি এবং তাদেরকেই চেষ্টা করি স্টুডিওতে আনতে যারা কখনো হার মানেন না। তো আপনার যেই ব্যবসাটি আপনি শুরু করেছিলেন সেটি তো আজ থেকে কত বছর আগে? ৭ বছরের একটু বেশি, ২০১৬ সাল থেকে। ২০১৬ সালে। কিভাবে শুরুটা হয়েছিল? জানি যে ছোট্ট একটি ফেসবুক পেজ দিয়ে যদি সেই গল্পটা আমাদেরকে বলতেন। ২০১৬ সালে আমি যখন আমার কাজটা শুরু করি তখন আ কমার্সের একটা জয়জয়কার মানে একটা ফ্লো শুরু হয় যে আমার আশেপাশে অনেককে দেখতে পেয়েছি যে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা ছবি তুলে ডেসক্রিপশন দিয়ে তার একটা স্টোরি তৈরি করে তারা সেটা তাদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে। তারপর আ সেখান থেকে তারা অর্ডার কালেক্ট করে। তারপর সেটা তারা ডেলিভার করে। তো ব্যাপারটা আমার জন্য ছিল এরকম যে এটা একটা ওয়ে কিন্তু আমার চিন্তাভাবনা ছিল অবশ্যই শুরু থেকেই একটু সুদূর প্রসারী চিন্তাভাবনা ছিল। তো যাই হোক আমি আ খুব ছোট করেই বিজনেসটাকে শুরু করতে চেয়েছি। তো সেটাই ছোট করে শুরু করা যে একটা Facebook পেজ খোলার মাধ্যমে আমি আমার কাজটাকে শুরু করি। লেদারের প্রোডাক্টস গুলো আমি বানিয়ে ছবি তুলে আমি পোস্ট করতাম। আ আমার তখন নিজের ফ্যাক্টরি ছিল না। কিন্তু আ আমি বিভিন্ন প্রোডিউসারদের কাছ থেকে প্রোডাক্ট গুলো বানিয়ে তারপর আমি কমার্স এর মাধ্যমে Facebook এর মাধ্যমে এই সেল করতে শুরু খাতটাকে করি। বলা হয় অপ্রচলিত খাত এবং যতদূর আ আমরা জানি যে এই খাতে আসলে নারীরা খুব কম। আপনি আসলে এই চামড়া শিল্পকে কেন বেছে নিলেন? এর পেছনে কারণটা কি? চামড়া শিল্পটাকে বেছে নিয়েছি আমার এমনিতে আ আমার মনে হতো যে আমি এমন একটা মানে কাজ করতে চাই যেটাতে আমি আগ্রহ বোধ করি এবং যেটাতে আমার কিছুটা নলেজ আছে, আমার প্যাশনটা আছে এবং যেটা আমি কন্ট্রোল করতে পারবো। আমার মনে বিজনেস অধিকাংশ মানুষ এভাবেই করে। সে যেটাতে একটা আগ্রহ বোধ করে বা যেটা বোঝে সেই ধরনের প্রোডাক্ট নিয়ে সে বিজনেস করে। তো আমার ক্ষেত্রেও সেটা ঘটেছে। তো আমার আ লেদারের সাথে সংযোগটা ছিল এরকম আমি একজন ভালো ইউজার ছিলাম, ব্যবহারকারী ছিলাম। তো সেখান থেকে আমার মনে হলো যে আমি হয়তো লেদার প্রোডাক্টস নিয়ে আমি কাজ করতে পারি। আর এমনিতে অপ্রচলিত যে ব্যাপারটা, একটা বিষয় আমার মধ্যে কাজ করে যে আমার মনে হয় যে সবাই যে রাস্তাটায় হাঁটে, আমার কখনোই সেই রাস্তায় হাঁটতে ভালো লাগে না। মানে আম এটা আমার একটা বৈশিষ্ট্য বলা যায়। তো সবাই যেরকম মেয়েরা বিজনেস করতে গেলে কাপড়-চোপড়ের ব্যাপারটাই বেশি বোঝে এবং সেটাই করতে চায়। আমার কাছে মনে হতো এটা খুবই একটা একঘেয়ে একটা সিদ্ধান্ত। মানে একঘেয়ে একটা কাজ। তো আমার তখন একটা কিছু করতে চেয়েছি যেটার মধ্যে একটা ধরেন আ ক্রাফটসম্যানশিপ আছে, যেটার মধ্যে আমার ক্রিয়েটিভিটি আছে। আবার যেটা অনেক বেশি মানুষ করে না। তো আমার কাছে লেদারটাকে খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে তখন। তাসলিমা মিজি আপনার আরো অনেক কথা আমরা শুনবো। তার আগে একটু ছোট্ট করে দেখে আসি আপনার উপর আমাদের তৈরি করা একটি ভিডিও। তাসলিমা মিজি একজন ভিন্ন ধর্মী উদ্যোক্তা, একজন সাহসী মানুষের গল্প। কর্মীদের কাছে যিনি পরিচিত আম্মাজান নামে। শুধু কাজ নয়, বরং নাচে গানে সেসব কর্মীরা মাতিয়ে রাখেন মিজির স্বপ্নের কর্মক্ষেত্র। ২০১৬ সালে লেদারিনা কোম্পানির মাধ্যমে চামড়াজাত পণ্য নিয়ে লেদার মার্কেটে প্রবেশ তাসলিমা মিজির। ক্রেতা চাহিদা বৃদ্ধি পাওয়ায় লেদার পণ্যের বৈচিত্র্যতা নিয়ে তৈরি করেন ব্র্যান্ড গুটিপা। লেদারিনা কোম্পানির তৈরি আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যাগ এখন দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। সাভারে তার কারখানা ও ধানমন্ডি ২৭-এর মনোরম মার্কেট সপ্তক স্কয়ারে গুটিপার শোরুম দারুণভাবে জানান দেয় কতটা সফল তিনি। পেশা বদলের কারণে তাসলিমা মিজির পথ চলাটা মোটেও সহজ ছিল না। সাংবাদিকতা পেশা থেকে উদ্যোক্তা হতে গিয়ে মুখোমুখি হতে হয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতার।
সমাজের স্টেরিওটাইপ ধারণাকে অন্যদিকে মোড় দিয়ে তার প্রতিষ্ঠানে এখন কাজ করছেন অনেক নারী পুরুষ, যেখানে 60% নারী। তার তৈরি ব্যাগের বৈশ্বিক চাহিদা থাকায় এটা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে আরও শক্তপোক্ত করে তৈরিতে নিজ উদ্যোগে চামড়া শিল্প নিয়ে জানা, যোগাযোগ তৈরি করা, ব্যবসার পলিসি নিয়ে ভাবা, পণ্যের গুণগত মান নিশ্চিত করা, কর্মী সংগ্রহ এবং তাদের সুবিধা অসুবিধা দেখা, পরিবেশ বান্ধব পণ্য তৈরি এবং কর্মপরিবেশে এর মেলবন্ধন ঘটানো, এসব নিয়ে ভাবতে এবং কাজে পরিণত করতে তাকে অনেক ঘাম ঝরাতে হয়েছে। সময় নিতে হয়েছে অনেক কঠিন সিদ্ধান্ত। অথচ এই গুটিপার যাত্রা শুরু হয়েছিল ছোট্ট একটি ফেসবুক পেজের মাধ্যমে। একাকী একজন নারী তার একমাত্র পুত্র সন্তানকে একা একা লালন পালন করার সাথেই তিনি তার ব্যবসাকে একটু একটু করে বড় করে তোলেন। তার সন্তানের সাথেই যেন বেড়ে উঠছে তার স্বপ্নের প্রতিষ্ঠান গুটিপা। সৃজনশীলতা, স্বাধীন মনোভাব এবং আনন্দকে সঙ্গী করে নিজের স্বপ্নের তৈরি গুটিপা নিয়ে তাসলিমা মিজির এই এগিয়ে চলায় আমাদের অফুরন্ত ভালোবাসা। বাহ! তাসলিমা মিজি, আমরা দেখলাম আসলে যে গুটি, গুটি পায়ে আসলে আপনার গুটিপা এখন অনেক দূর এগিয়ে গেছে এবং আ আপনার ৪ টি দেশে আপনার পণ্য এখন রপ্তানি হচ্ছে। তো এই যে আমাদের নারী উদ্যোক্তারা যে বিভিন্ন পণ্য বাইরে রপ্তানি করছে, বিশেষ করে চামড়াজাত পণ্যের ক্ষেত্রে যে তারা রপ্তানি করছে, সেক্ষেত্রে প্রতিবন্ধকতা কি আছে কোনো, বা আপনি অনুভব করেছেন কিছু এরকম? আ ব্যবসাতে তো নানান ধরনের প্রতিবন্ধকতা তো থাকবেই। আর বিশেষ করে মানুষ যখন তার ১ম জেনারেশন বিজনেসটা, মানে আমার ক্ষেত্রে এটা আমি পরিবার থেকে আমি এটা ইনহেরিট করিনি। আমার নিজের স্টার্টআপ, নিজের উদ্যোগ। তো সেখানে তো আসলে অসংখ্য প্রতিবন্ধকতা আছে। তো তার উপরে যুক্ত আছে আরো কতগুলো, মানে বিভিন্ন লেয়ারে আমি মনে করি যে আমার প্রতিবন্ধকতাগুলোকে আমি বর্ণনা করতে পারি। তো একটা তো নারী হিসাবে প্রতিবন্ধকতা আছে। তার উপরে আছে যে আন্তর্জাতিক ব্যবসাটা আ খুব খুবই সাবধানে সন্তর্পণে করতে হয়। আর এটাতে প্রচন্ড পরিমাণে দক্ষতা কেউ যদি অর্জন করতে না পারে, আম সেটা আসলে অলমোস্ট অসম্ভব ব্যাপার। তো এটাতে প্রচুর আ পরিশ্রম করতে হয়, প্রচুর কাজ করতে হয়। তো প্রতিবন্ধকতা প্রতিদিনই নানান ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হই। কিন্তু আ আমি মনে করি যে প্রতিবন্ধকতা যেখানে আছে সেখানে সমাধানও আছে। সেটা হয়তো পরিশ্রম করে বা সেই পড়াশোনার মাধ্যমে। প্রতিবন্ধকতার জায়গাগুলো কেমন? একটু যদি বলতেন। জি। প্রতিবন্ধকতার জায়গাগুলো একটা তো হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল মার্কেটে আমি যখন আমার প্রোডাক্টটাকে এক্সপোর্ট করতে চাই, তখন আমার প্রোডাক্টটাকে সেরকম একটা কোয়ালিটি বেঞ্চমার্ক পাস করে কিন্তু আমার সেগুলাকে আমি বাজারজাত করতে পারি। আর এখানে কাস্টমারদেরকে ধরা, তারপর তাদেরকে সঠিকভাবে বিজনেস সার্ভিস দিয়ে আমার প্রোডাক্টটাকে সঠিক সময়ে, নির্দিষ্ট সময়ে সঠিকভাবে আমার জিনিসটাকে তৈরি করে তাদের কাছে পৌঁছে দিতে হয়। আর এটাতে অনেকগুলো বিভিন্ন কাজের স্তর আছে। এখানে আ ইন্টারন্যাশনাল শিপিং একটা খুব কমপ্লিকেটেড একটা বিষয়। তারপর এখানে আমি যেই দেশগুলোতে আমার প্রোডাক্ট রপ্তানি করি, সেখানে বিভিন্ন সামাজিক এবং পরিবেশগত কমপ্লায়েন্স এর একটা ব্যাপার থাকে। তারপর কোয়ালিটি বেঞ্চমার্ক তো আছেই। তো অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। আমি সেটা চেষ্টা করি যে আরো প্রতিদিন কিভাবে আরো নিজেকে উতরে যাওয়া যায়, আরো কিভাবে ভালো প্রোডাক্ট তৈরি করা যায় এবং বিজনেসটাকে আ ধীরে এটার ভলিউমটাকে আরেকটু বাড়ানো যায় এবং মানুষ, কাস্টমার বা বায়ার, ক্রেতাদের কিভাবে আ সন্তুষ্টি দিনে আরো বেশি করে তৈরি করা যায়। তো এটা একটা চলমান প্রক্রিয়া আমি মনে করি। এটার কিন্তু একদিনেই কোনো কিছু অ্যাচিভ করা কোনো কিছু নাই। একটা বিজনেস হচ্ছে যে আমরা যখন একটা পর্যায়ে নিয়ে আসি তখন আমাদেরকে প্রতিদিনই নতুন কোনো প্রতিবন্ধকতা আসবে। তো সেই জায়গাটা এবং চলমান প্রক্রিয়াতে নিজেকে একটু করে উতরে যাওয়া এবং এটাকে আরো উন্নতি করা, এটা একটা চলমান প্রতিবন্ধকতার একটা বিষয়। এটা একটা জার্নি। আমরা আসলে কথা বলছিলাম যে আমাদের এই যে আমাদের উদ্যোক্তারা কাজ করছেন, বিশেষ করে চামড়া শিল্পে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে।
বিশেষ করে রপ্তানি যখন করেন তারা সেক্ষেত্রেও। তো আমরা জানি যে এসএমই ফাউন্ডেশন আসলে নারী উদ্যোক্তাদের নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম চালু করেছে। তো আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সৈয়দা সুলতানি ইয়াসমিন আপা। উনি ব্যবস্থাপক এসএমই ফাউন্ডেশন। আমরা একটু উনার সাথে কথা বলি। আ আপা কেমন আছেন? খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? মিজি আপা কেমন আছেন? ভালো ওয়ালাইকুম আছি। আপা আপনি কেমন আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপা, আমরা জানি যে এসএমই ফাউন্ডেশন আ নারী উদ্যোক্তাদের নিয়ে অনেক ধরনের কাজ করছেন। তো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে যেসব নারীরা কাজ করেন তাদের জন্য আসলে আপনাদের কি আপনারা পদক্ষেপ নিয়েছেন বা কি সুবিধা আমাদের নারী উদ্যোক্তারা সেখান থেকে পান? আমরা আসলে যদি দেখি যে এই যে বৈশ্বিক বাজার ব্যবস্থা এখন অনেকটাই কিন্তু অনলাইন নির্ভর। হ্যাঁ? করোনা ভাইরাসের যে মহামারী রয়েছে সেই মহামারীর পরে নারী উদ্যোক্তারা তাদের বিক্রিত পণ্যর অনেক বড় একটা অংশ অনলাইনে কিন্তু যারা ই-কমার্স প্রতিষ্ঠান তাদেরকে সরাসরি দিচ্ছেন বা বিক্রি করছেন। এতে হয় কি তারা তাদের পণ্যের যথাযথ দামও পাচ্ছেন এবং নারী উদ্যোক্তাদের যে পারিবারিক বা সামাজিক বাধা ব্যবসা করতে যেয়ে সেটাও কিন্তু অনেক কমে আসছে। অনলাইন ভিত্তিক মানে যে অনলাইন ভিত্তিক আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসা সে যে করছে। এতে যে গ্রামের নারীরাও কিন্তু এগিয়ে আসছে। এখন জানেন যে গ্রামের নারীরা ছোট্ট একটা স্মার্টফোনের মাধ্যমে তাদের ব্যবসাগুলো তারা চালাচ্ছেন অনলাইনে। তো এই বিষয়টাকে মাথায় রেখে যে আজকে যে করোনার পরে এসএমই ফাউন্ডেশন ই-কমার্স নিয়ে কাজ করছে নারীদের তা কিন্তু না। এটা বহু বছর আগে থেকে ২০১৪ সাল থেকে এসএমই ফাউন্ডেশন নারীদের অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে। যেমন আপনারা হয়তো জেনে থাকবেন এসএমই ফাউন্ডেশনের যে কয়েকটি বিভাগ আছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিভাগ হচ্ছে ওমেন এন্টারপ্রেনিউর ডেভেলপমেন্ট উইং। এই ডেভেলপমেন্ট ওমেনদের নিয়ে শুধু ওমেনদের নিয়ে কাজ করা, নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে থাকে। এই উইং ২০১৪ সালে A2I বাংলাদেশ সরকারের যে A2I এবং এসএমই ফাউন্ডেশন একত্রিত একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছিল নারী উদ্যোক্তাদের জন্য। ৬৪টা জেলায় ৩,০০০ নারী উদ্যোক্তাকে ফ্রিল্যান্সিং ট্রেনিং দিয়েছে এবং আপনারা জেনে খুশি হবেন যে এই ৩,০০০ নারী উদ্যোক্তাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী উদ্যোক্তা এখন ঘরে বসে তারা আর্থিকভাবে নিজেকে সচ্ছল করছেন এবং অনেক বড় একটা অংশ কিন্তু আরো বেশ ভালো একটি পজিশনে চলে গিয়েছে। তাদের অফিস হয়েছে, তারা অনেককে কর্মসংস্থান দিয়েছেন। এছাড়াও এসএমই ফাউন্ডেশন এখন ই-কমার্সে আরো যে বিষয়গুলো মানে বিশেষ করে করোনার পরে আরো বেশি করে জোরদার করছে নারী উদ্যোক্তাদের অনলাইন ভিত্তিক ব্যবসার জন্য। তার মধ্যে একটি হচ্ছে ই-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফেসবুক মার্কেটিং এবং ২৫টা জেলায় কিন্তু এই ৩টা প্রশিক্ষণ দেওয়া হয়ে গেছে অলরেডি। তো ফেসবুক মার্কেটিং এ সাধারণত কিভাবে একজন নারী উদ্যোক্তা তার পণ্যগুলো পোস্ট করবে, তারপর ফটোগ্রাফিটা কিভাবে করবে। ফেসবুকে কিন্তু জাস্ট আমি মোবাইল দিয়ে ছবি তুলে দেই না, মোবাইল দিয়েও একটু বিভিন্ন আঙ্গিকে ছবি তোলা যায়। সেই ফটোগ্রাফিটাও কিন্তু এই আমাদের প্রশিক্ষণ দেওয়া নারী উদ্যোক্তা ২৫টা জেলাতে এই প্রশিক্ষণগুলো দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের ৪টা প্ল্যাটফর্ম রয়েছে শুধু নারী উদ্যোক্তাদের জন্য। যেমন প্ল্যাটফর্ম হচ্ছে অন্বেষা। এই অন্বেষাটা এশিয়া ফাউন্ডেশন যেটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ডোনার এজেন্সি। এই এশিয়া ফাউন্ডেশনের সাথে এসএমই ফাউন্ডেশন একটি এমইউ করে এবং একটা বড় প্রজেক্ট নিয়ে তারই ফলপ্রসূতে একটা অন্বেষা প্ল্যাটফর্ম করে। এই অন্বেষা প্ল্যাটফর্মে নারী উদ্যোক্তাদের সবচেয়ে যে প্রয়োজনীয় জিনিস ব্যাংকিং ইনফরমেশন। হ্যাঁ, আপনি এই প্ল্যাটফর্মে যেকোনো নারী ঢুকলেই আপনার ব্যাংকিং রিলেটেড বা ব্যাংকিং যে প্রোডাক্ট রয়েছে এবং লোন রয়েছে এই বিষয়ে একদম পুরোপুরি একটা তথ্য পেয়ে যাবে। এরপরে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিলে আরেকটি প্ল্যাটফর্ম করেছি, সেটা হচ্ছে এসএমই সাপ্লায়ার্স প্ল্যাটফর্ম।
এটা এখানে নারী উদ্যোক্তাগণ রেজিস্ট্রেশন করে প্ল্যাটফর্মে ঢুকবে এবং এখানে তাদের উৎপাদিত পণ্যের ছবি দিবে, তার পুরো তথ্য থাকবে, যেখান থেকে বিভিন্ন বায়ার, ইন্টারন্যাশনাল বায়ার বলেন, লোকাল বায়ার বলেন, বা যারা আমাদের দেশে কর্পোরেট বায়ার আছেন, তারা সেখান থেকে চাইলে উদ্যোক্তাদের পণ্য দেখে তাদের সাথে যোগাযোগ করে এখান থেকেই কিন্তু তাদের চাহিদাগুলো মেটাতে পারেন। এরপর আমরা আরো আরেকটা প্ল্যাটফর্মের কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আপনারা জেনে থাকবেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটা আছে, আইটিসি, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার। তাদেরই শি ট্রেড হাব আছে। এই শি ট্রেড হাব বাংলাদেশে 21তম হাব। ওনারা বিশ্বের আরো 19টা-20টা দেশে তাদের এই কার্যক্রম রয়েছে। তাদেরই একটা বাংলাদেশে প্রথম এসএমই ফাউন্ডেশনের সাথে এই শি ট্রেড হাব মিলে একটি প্ল্যাটফর্ম করেছে, যেখানে নারী উদ্যোক্তাদের বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিবে। মূলত এই বিশ্বের এই বাকি দেশগুলো এবং বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সাথে একটা বিজনেস লিঙ্কেজ তৈরি করবে এই হাব। এরপরে উই হেল্প, আইএলওর সাথে আমরা আছি উই হেল্প, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইয়ে। ওয়াইপোর সাথেও আমরা কাজ করছি। মিজি আপা জানেন যে ওয়াইপোতে কিন্তু নারী উদ্যোক্তারা এখানে খুব ভালো একটি সুযোগ পাবেন, কারণ এখানে নারী উদ্যোক্তাদের যে প্যাটার্ন ডিজাইন শেখানো হবে, তারপরে ট্রেড মার্কিং কিভাবে করতে হয়, এগুলোর বিষয় আছে। এখানে মিজি আপাও কে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে নমিনেশন করা হয়েছিল। আমরা অনেক কয়েকজন নারী উদ্যোক্তাকে দিয়েছি, তার মধ্যে মিজি আপা একজন। আর আমার মনে হয় এছাড়াও এসএমই ফাউন্ডেশন মানে প্রয়োজন নিড বেসিস আরো সামনে আরো অনেক কিছু আমাদের প্রতি বছর আমাদের একটা অ্যাকশন প্ল্যান হয়। অ্যাকশন প্ল্যানে নতুন যুগোপযোগী নতুন আমাদের আরো প্ল্যান থাকে, সেগুলো আমরা ওখানে মানে অ্যাকশন প্ল্যানে আমরা এটা অ্যাড করি এবং প্রতি বছর নতুন কিছু আমরা কাজ হাতে নেই। তো আশা করছি আমাদের আরো চাহিদা উদ্যোক্তাদের, নারী উদ্যোক্তাদের আরো চাহিদা মাফিক, আর আমরা সামনে আরো ই-কমার্স নিয়ে নারী উদ্যোক্তা কিভাবে আরো কাজ করতে পারে এই ব্যাপারে আমরা আরো কাজ হাতে নিব ইনশাল্লাহ। আপা, খুব ভালো লাগলো যে এসএমই ফাউন্ডেশন আসলে নারী উদ্যোক্তাদের নিয়ে অনেক কাজ করছে। এটা আসলে অনেক বিশাল কাজ আপনারা করছেন এবং সত্যি এটা আমাদের জাতীয় অর্থনীতির ক্ষেত্রেও অনেক বড় ভূমিকা রাখছে। আমরা আজকে আসলে আপা আজকে আসলে তাসলিমা মিজি এসছেন। আমরা আসলে কথা বলছি আজকে আমাদের চামড়া শিল্প এবং আমাদের রপ্তানি খাত নিয়ে। তো তাসলিমা মিজির সাথে কথা বলতে আমরা আসলে কিছু প্রতিবন্ধকতাও এখানে নারীদের পাই যে এই রপ্তানি খাতে কাজ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপা, আপনারা আসলে এই বিষয়গুলো সম্পর্কে কিছু জানেন কিনা, বা আপনারা এগুলোকে কিভাবে সমাধানের চেষ্টা করেন? চামড়া খাতটা নারীদের জন্য আমরা মনে করি অনেক সাহসী একটি পদক্ষেপ। কারণ আমরা তো জানি যে নারী উদ্যোক্তা আমাদের দেশের প্রেক্ষাপটে, আমি অন্য দেশের কথা বলছি না, আমাদের দেশের প্রেক্ষাপটে ঢাকার বাইরে বলেন বা ঢাকাতেই বলেন, নারীর ব্যবসা মানে হচ্ছে হাতের সেলাই, বুটিক, বাটিক বা খাবারটাও আমি মেইনলি বলবো ক্যাটারিংটা আসলে এটাও বেশি দিনের না নারী উদ্যোক্তাদের যে বিষয়গুলো। তো এই যে চামড়া, এটা আমরা নন ট্রেডিশনাল, আমরা বলবো নারীদের জন্য নন ট্রেডিশনাল একটি উদ্যোগ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বাংলাদেশের নারীদের এই চামড়া খাতটাতে নিজেকে ইনভলভ করা সাহসিকতারই পরিচয় বলবো। কিন্তু খুব অল্প সময় আমাদের নারীরা কিন্তু এগিয়েছে, যদিও খুব বেশি সংখ্যক না, খুবই কম সংখ্যক। এর মধ্যে মিজি আপা একজন আমি বলবো। কারণ চামড়া খাতে অনেক বাধা। আপনার একজন নারী চামড়া সম্বন্ধে জানা, এটার যে পর্যাপ্ত জ্ঞান, হ্যাঁ, এটা থেকে তো এই তথ্যগুলো তো নারীরা জানেন কম। তারপর ট্যানারিতে যাওয়া, কাঁচামাল কালেক্ট করা এবং চামড়া পণ্য তৈরি করার জন্য যে উপযোগী মেশিনগুলো, সেই মেশিনগুলো তো আমাদের দেশে অ্যাভেলেবল না। বড় কিছু প্রতিষ্ঠানে এই মেশিনগুলো থাকলেও আমাদের পুরুষ এবং নারী উদ্যোক্তারা চামড়া খাতে যে পর্যায়ে আছেন, এই পর্যায়ে আসলে মেশিনগুলো অ্যাভেলেবল না। তো এগুলো ছাড়াও অনেক বাধা আছে। মিজি আপা জানেন যে কি বাধাগুলো আরো বেশি তারা পাচ্ছেন। তো
তো আশা করছি আস্তে আস্তে যখন নারীরা তো আসলে শুধু মানে এই চামড়া খাত বলবো না, আরো যে জুটে তারা অনেক এগিয়েছে। এছাড়াও অনেক ধরনের আইসিটি যেগুলো বলেন, ই-কমার্সের যে ব্যবসাগুলো বলেন, এগুলো তো নারীদের জন্য আমি মনে করি খুবই নন ট্রেডিশনাল একটি উদ্যোগ। তো এই বিষয়গুলো আস্তে আস্তে যত নারীরা এগিয়ে আসবে, আরো ইনভলভ হবে, সমস্যা দেখা যাবে, এগুলো সমাধান বের হয়ে যাবে। এসএমই ফাউন্ডেশন সবসময় এই বিষয়গুলো রিসার্চ করছে, পলিসি মেক করছে, সরকারদের সাথে বসছে। একটা সময় হয়তো এগুলো আরো বেশি ডেভেলপ করবে ইনশাল্লাহ। আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই। ইয়াসমিন আপা যেটা বলছিলেন যে এসএমই ফাউন্ডেশন যে আমাদের চামড়া শিল্প এবং নারী উদ্যোক্তাদের জন্য যে কাজগুলো করছে পলিসি লেভেলে, প্লাস হচ্ছে তাদেরকে ট্রেন আপ করা, তাদের মার্কেটটাকে বিস্তৃত করতে সাহায্য করা, হ্যাঁ, মার্কেটেবিলিটি তৈরি করা। তো এখানে এসএমই ফাউন্ডেশনের একটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এটা আমি আমার অভিজ্ঞতা থেকেই শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে প্রত্যেক বছর যে জাতীয় এসএমই পণ্য মেলা হয় বিআইসিসি গ্রাউন্ডে, তো সেখানে একটা খুব চমৎকার একটা জিনিস লক্ষ্য করা যায় যে লেদার প্যাভিলিয়নে প্রচুর আমাদের বেশ কয়েকজন উমেন এন্টারপ্রেনার্স যারা লেদার নিয়ে কাজ করেন এবং জুট নিয়ে কাজ করেন, তারা তাদের হ্যান্ডিক্রাফটস গুলোকে সেখানে ডিসপ্লে করেন এবং মানুষের সাথে যে একটা কানেক্টিভিটি তৈরি হয়, চমৎকার একটা কানেক্টিভিটি তৈরি হয়। তো এটা কিন্তু তার সারা বছরের জন্য একটা একটা প্রণোদনা এবং একটা আর্থিক একটা ফ্লো এর কিন্তু একটা যোগান দেয়। আমি আমার নিজের বিজনেস থেকে আমি সেটা বলবো যে এখানে যে কানেক্টিভিটিটা তৈরি হয় সারা বছর, এটা আমাকে উৎসাহ দেয়। সারা বছর আমি এটার সুফল ভোগ করি এবং এখান থেকে যে কানেক্টিভিটি গুলো তৈরি হয় সেটা আমি সারা বছর আমি সেটাকে আমার বিজনেসে কাজে লাগাতে পারি। আমার এটার জন্য আমি মনে করি যে এসএমই ফাউন্ডেশন অনেক ক্রেডিট পাওয়ার যোগ্য এবং এটা একটা ডিরেক্ট একটা খুব অনেক বড় ধরনের বেনিফিট আমাদের বিজনেসের জন্য, উইমেন এন্টারপ্রেনার্স তাদের বিজনেসের জন্য। ধন্যবাদ মিজি আপা, এটা আসলে ঠিকই বলেছেন। সারা বছর মানে এন্টারপ্রেনার আমাদের ফোন দিতে থাকে যে আপা কবে হবে। আমরা কিন্তু খুবই প্রিপেয়ার্ড এই বিষয়ে। আমরা কিন্তু এখন থেকে কাজ করছি, এটা মেলাটা যেন হয় বা আমি যেন পাই, এরকম ভাবে আর কি আমাদের সব সময় ফোন করতে থাকে, অফিসে আসে। এটা খুবই ভালো। আমাদের আগে মেলাতে কিন্তু শুরুর দিকে আপা আপনার মনে আছে কিনা, লেদার সেক্টরটাতে খুবই অল্প সংখ্যক ছিল, প্রায় দেখা যেত হয়তো 12টা 15টা এরকম। এবার কিন্তু গতবারও 37টা স্টল ছিল সম্ভবত, আমি যত জানি। এবং এখানে নারী উদ্যোক্তাদের চামড়াজাত পণ্যগুলো যত ইনোভেটিভ, মানে মানসম্মত, সুন্দর, আপনি দেখেন মানে সবচেয়ে আপনি থাকেন বা যারাই থাকে আমাদের যে 10-12 জন 15 জন যারা নারী উদ্যোক্তা আছেন মেলাতে, প্রত্যেক জনের পণ্যই কিন্তু খুবই ডিজাইন বলেন, তারপরে সেলাই বলেন, চামড়ার কোয়ালিটি বলেন, সবই কিন্তু খুবই ভালো এবং তাদের স্টলগুলোতে অনেক ভিড় থাকে। আমি চৈতি আপাকে বলবো এবার এসে আমাদের ভিজিট করার জন্য। আমাদের মেলার সামনে আগামী ইনশাআল্লাহ 5 তারিখে হবে ইনশাআল্লাহ, আশা করছি। এবং খুবই লোভনীয়। অনেকে আমার ফ্যামিলিতেও আমি দেখেছি তারা আশা করে বসে থাকে কবে মেলা হবে, ওখান থেকে তারা লেদারের জুতো, ব্যাগ এগুলো কিনবে। তো আমাদের জন্য এটা আসলে খুবই গর্বের বিষয়। আমি মনে করি যে খুব অল্প সময়ে আমাদের নারী উদ্যোক্তারা এই নন ট্রেডিশনাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং অনেক অল্প সময় অনেক দূর এগোচ্ছে। আশা করছি আগামী 10-15-20 বছর মধ্যে এটা অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ ইয়াসমিন আপা, ভীষণ ভালো লাগলো আপনাকে আমাদের মাঝে পেয়ে। আমরা এখন হয়তো আমরা আবার তাসলিমা মিজির কাছে ফিরবো। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা রাখি নিশ্চয়ই আমরা আবারও কোনো পর্বে আবারও কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো বা আপনাদের এসএমই ফাউন্ডেশনের কারোর সাথে কথা বলবো, এই আশা রাখি। জি, ধন্যবাদ চৈতি আপা, ধন্যবাদ মিজি আপা, ধন্যবাদ সবাইকে।
তাসলিমা মিজি, আপনার কাছেও শোনা যায় আপনার শুরুটা মানে যখন আপনি শুরুর দিকে এসএমই ফাউন্ডেশনের সাথে অনেক মেলা করেছেন বা আপনি নিজেও বলছিলেন যে আপনার এই মেলাগুলো তার মানে নারী উদ্যোক্তারা যে মেলাগুলোতে অংশগ্রহণ করছে এটাও কিন্তু তাদেরকে সাংঘাতিকভাবে অনুপ্রাণিত করে বটে, বটে। সেই জায়গাটায়। তারপরও কিছু জায়গাতে আসলে নারী হিসেবে কিছু প্রতিবন্ধকতার জায়গা কিন্তু থাকে। মানে অবশ্যই। এক হচ্ছে আপনি উদ্যোক্তা, সেটার তো এক ধরনের প্রতিবন্ধকতা। আ উম নারী হিসেবে আরেক ধরনের প্রতিবন্ধকতা। যেহেতু আপনি একটা অপ্রচলিত খাত নিয়ে কাজ শুরু করেছিলেন। তো সেই উম গল্পটা একটু শুনতে চাই। সেই প্রতিবন্ধকতাগুলো কি ধরনের ছিল এবং কিভাবে আপনি উতরে গেছেন? যাতে আমাদের নতুন যারা উদ্যোক্তা আছেন, যারা এই চামড়া শিল্প নিয়ে কাজ করতে চান, আ তারা যেন অনুপ্রাণিত বোধ করে আপনার জার্নির কথাটা শুনে। আসলে প্রতিবন্ধকতার কথা যেটা আপনি বলছেন যে নারী হিসাবে যে বাড়তি প্রতিবন্ধকতা আ স্পেসিফিক করে বলতে গেলে, সেটা তো আমার মনে হয় যে কখনো উতরানো মানে সম্পূর্ণ উতরে যাওয়া কখনো সম্ভব হয় না। এটা আমার মনে হয় যে এটা এমনিতেও আমার মনে হয় যে মানব জীবনেরই একটা আ চরিত্র বা বৈশিষ্ট্য বলা যায় যে আমি কখনোই যেন আমরা আসলে উতরে যাই না কোনো কিছু। সবসময় নতুন, নতুন চ্যালেঞ্জ আসে। আবার নতুনভাবে আমরা একটা স্বপ্ন শুরু করি। নতুনভাবে আমরা চ্যালেঞ্জটাকে আমরা মোকাবেলা করি। তো উম আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে তো এমনিতে বিজনেস করাটা সকলের জন্যই খুব চ্যালেঞ্জিং। আ আর এটা নারী হোক, পুরুষ হোক তারা যখন ১ম জেনারেশন বিজনেস যাদের যিনি স্টার্টআপ আ মানে স্টার্টআপ এন্টারপ্রেনার তার জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি। আর নারী হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে আম এটা হলো প্রবলেম গুলো বা চ্যালেঞ্জ গুলো হচ্ছে যে চারদিক থেকে ঘিরে থাকে। হ্যাঁ? পুরুষ এন্টারপ্রেনারদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে তারা পরিবারের সাপোর্ট পায়। তাদের ঘরে এসে কোন ডোমেস্টিক কাজগুলো করার যে দায়িত্বটা ওরকম চাপানো কোনো দায়িত্ব থাকে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে হচ্ছে যে তারা বাইরেও কাজ করছে, চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। তারা প্রচন্ড দেখা গেল যে টায়ার্ড হয়ে খুব ক্লান্ত হয়ে ঘরে ফেরে। কিন্তু অ্যা ছেলেদের যেরকম দুদণ্ড শান্তি পাওয়ার মতো অনেক মানে কিছু আছে কিন্তু নরমালি যদি আমরা দেখি যে হ্যাঁ, ছেলে যখন ওয়াইফ এবং হাসব্যান্ড দুজনেই সারাদিন কাজ করে ফিরছেন, ওয়াইফটা ব্যাগ রেখে রান্নাঘরে ঢুকে রান্নাঘরে যান ঢুকে যায়। এবং হাসব্যান্ড আসলে অ্যাজ জাস্ট চেঞ্জ ইউজুয়াল করে সে সোফাতে এলিয়ে দিয়ে টিভি দেখলো, পেপার পড়লো, চায়ের জন্য অপেক্ষা করলো, ওয়াইফ চা নিয়ে আসে। তো হ্যাঁ, এটি আরকি তো আমাদের তো খুব পুরুষতান্ত্রিক একটা সমাজের একটা মানে স্বাভাবিক সাধারণ চিত্র। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা যদি মেয়েরা যদি এই পরিবার থেকে যদি সাপোর্টটা যদি তারা পেত, যে পরিবারের সদস্যরা তাদের জন্য ওই আ সমবেদনা, সহানুভূতিটা যদি থাকতো এবং তাকে যদি তার কাজকে সমর্থন করত, তাহলে তার জন্য কাজটা অনেক ইজিয়ার হতো। তো সে ধরনের চ্যালেঞ্জ তো আছেই। আর আমার আম আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে আপনি বলছেন যে কিভাবে অন্য মেয়েরা তাদেরকে চামড়া শিল্পে আম তারা ধরেন সে কাজ করতে চায় হ্যাঁ, কিন্তু সে আসলে তো জানে না। মানে তারও ইচ্ছা করে সুন্দর করে একটা ব্যাগ বানাতে, হুম, স্যান্ডেল ডিজাইন করতে। কিন্তু সে তো আসলে পুরো প্রোডাকশন টা সম্পর্কে হয়তো তার নলেজ নেই। সে জানে রাইট, না। রাইট। আচ্ছা। আমার কাছে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে যে আ যিনি যিনি বিজনেস করবেন জি। তাকে আসলে বের করতে হবে মানে চুজ করতে হবে যে উনি আসলে কি নিয়ে কাজ করতে চান। আমি যেরকম চারপাশে আমি প্রচুর এক্সাম্পল দেখতাম যে সবাই বুটিক করে বা ড্রেস মানে বুটিক মানে ক্লোদিং অর্থে যেটা আরকি। যে তারা প্রত্যেকেই ড্রেস বানায়, হুম, আ হুম। পোশাক-আশাক বানায়। আমার কাছে মনে হতো যে আমার এটাতে খুব একটা আগ্রহ নাই। কারণ আপনি হ্যাঁ, অপ্রচলিত পথে চলতেই হ্যাঁ পছন্দ এটা করেন। আমার এটা আমার আপনি একটি শৈশবে ফুটবলও খেলতেন। হ্যাঁ, মানে আমি একটু ডানপিটে ছিলাম। আমি খুব ফ্রি স্পিরিটেড ছিলাম। আমি এখনো আছি। আমার কাছে আমি নিজের রুল আমি ফলো করতে পছন্দ করি। অন্যের সেট করা রাস্তা বা অন্যের দেখানো রাস্তা দিয়ে যে আমাকে হাঁটতে হবে, আবার হাঁটা যাবে না সেটাও না। কিন্তু ওটা যে হাঁটতে হবে যখন বলা হয় তখন আমার আসলে ওটা আর ভালো লাগে না। আমার হয় যে আমি এবং নিজেই আমরা একটা যেটুকু রাস্তা ক্রিয়েট জানি যে করি। তাসলিমা মির্জি আসলে তার ফ্যাক্টরিতেও যখন কর্মীদের সাথে কাজ করেন, আনন্দময়তা নিয়ে কাজ করেন এবং আনন্দময়তা তার সঙ্গী।
তো রাইট। সেক্ষেত্রে কি এটাও একটা টিপস উদ্যোক্তাদের জন্য যে তার যে কাজটি উনি করতে চান সেই কাজে তার আনন্দময়তা থাকাটা জরুরি? এক্সাক্টলি এটাই হচ্ছে আমার পয়েন্ট। যে তাকে কাজটা এনজয় করতে হবে। সে এটা থেকে আনন্দ পেতে হবে এবং সে এটা বুঝবে, এটার মার্কেটটা বুঝবে, এটার প্রোডাক্টটা বুঝবে এবং এটার সাথে তার একটা আত্মার একটা সম্পর্ক বা একদম খুব ক্লোজ একটা সে সম্পর্ক ফিল করবে। তখন হয় কি যে কাজটা যে প্রোডাক্ট যে আউটপুটটা আসবে সে আউটপুটটা হবে এক্সেলেন্ট। আর সে যদি অন্যেরটাই শুধু দেখানো যদি ফলো করে যে অমুকে ক্লোদিং করছে, আমারও ক্লোদিং করতে হবে। অমুকে ব্যাগ করছে, আমারও ব্যাগ করতে হবে। তখন হয় কি যে সে তার বেস্ট ইয়েটা দিতে পারে না। তো মানুষের কোনো বিজনেস শুরু করার আগে তার নিজেকে আগে এক্সপ্লোর করা দরকার যে সে কোনটা বোঝে এবং সে কোনটা ভালো করতে পারবে। তো এভাবে আমার মনে হয় যে কেউ যদি তার বিজনেসের প্রোডাক্ট লাইন যদি সে ঠিক করতে পারে, তার বিজনেসের প্রোডাক্ট এবং সার্ভিসেস গুলো মানে নট অনলি যে প্রোডাক্ট, সার্ভিস নিয়েও তো অনেকে বিজনেস করে। তো সে যদি তার নিজেকে নিজের আম আ বেস্ট জায়গাটাকে বা স্ট্রেংথ টাকে সে যদি বের করে করতে পারে, তাহলে সে তার সাফল্য অনিবার্য। এবং এতে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। আর ওই যে আনন্দের যে ব্যাপারটা, সে ওই জায়গাটাকে ভালোবেসে ওখানে তার আনন্দকে মানে বের করে নিতে হবে বা একটা জায়গাটাকে আনন্দময় করে তুলতে হবে। বাহ! আ ছোট্ট একটা প্রশ্ন, একটু ব্যক্তিগত হয়ে যায়। হু, হু। তবুও এই প্রশ্নটা করা কারণ আমাদের সমাজ ব্যবস্থা আমরা যেটা বলছিলাম যে আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় থাকি। তো আমরা জানি যে সিঙ্গল মাদার হিসেবে আপনার পথ চলাটা অনেক বছরের এবং একই সাথে কিন্তু আপনি আ নিজের বাচ্চা এবং আপনার ব্যবসা ২ টো বাচ্চা সামলাতে হয়েছে। তো এই যে ২ টো বাচ্চাকে একা হাতে সামলানো সেই কঠিন কাজটা কিভাবে করলেন? হুম, ওকে। দীর্ঘশ্বাস। আচ্ছা। আম আসলে আমার কাছে যেটা মনে হয় যে মানুষ অনেকে কিন্তু আ আমার মতো হয়তো সিঙ্গেল না। তারা হয়তো একটা মিঙ্গলড লাইফ এ আছে। তার রাইট। পার্টনার আছে, তার হাসব্যান্ড আছে বা ওয়াইফ আছে, হ্যাঁ? কিন্তু মানে স্পাউস থাকা বা পার্টনার থাকলেই যে সে খুব তার সবচেয়ে ভালো কাজ করতে পারছে বা করতে পারে বিষয়টা এরকম কিন্তু নয়। এটা কোনো ক্রাইটেরিয়া না। আমার কাছে যেটা মনে হয় যে আ ভালো কাজ বা কাজে সাকসেসফুল হওয়ার জন্য তার কাজের প্রতি তার কতটুকু মনোযোগ আছে এবং তার লক্ষ্যটা কতটা সে লক্ষ্য অ সে যদি লক্ষ্যচ্যুত হয়, মানে শব্দটা আমি আসলে ঠিক বুঝিয়ে বলতে পারছি না। মানে সে তার লক্ষ্যের প্রতি যদি তার দৃষ্টিটা অবিচল ওরকম থাকে, অবিচল থাকতে অবিচল পারে, থাকে। তখন সে কি সিঙ্গেল নাকি মিঙ্গেল এটা কোনো আসলে ব্যা মানে ম্যাটার করে না। সে তার এটা তো তার পার্সোনাল স্ট্যাটাস। হ্যাঁ, অবশ্যই একটা চ্যালেঞ্জ আছে যে আমি আম আমার হয়তো ইমোশনাল একটা জায়গাটা হয়তো একটু vulnerable আমি হয়তো আমি শেয়ারিং এর স্পেসটা থাকে না। কিন্তু আ কিছু মানুষ আমার মনে যে মানুষ ওই ক্যাপাসিটিটাও অর্জন করতে পারে যে এইটাকে আ অনেক সময় তো তার উইন্ডো ধোঁকা থেকেও সেটা হয় ধোঁকা না। থেকেও হয় না। বরং তার তাই না? আরো প্রেশার হয়। দেখা যায় অনেকের আছে যে সম্পর্ক আছে কিন্তু সম্পর্কটা হয়তো তারা ঠিক রাখার জন্য রাখে। আমাদের সোসাইটিতে তো আসলে সম্পর্ক একটা খুব জটিল জিনিস। আমার কাছে এই হুম, জিনিসটা মনে হয় যে অনেক কাপলকে আমি দেখি তারা আসলে হ্যাপিনেস এর চাইতে তারা অভ্যাসটাকে ধরে রেখে তারা হয়তো দিনের পর দিন একসাথে থাকে। এবং তারা হয়তো একজনকে ওইভাবে কোঅপারেট করেও না। হ্যাঁ, রাইট। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কেউ যদি সিঙ্গেল থাকে এবং তার যদি চ্যালেঞ্জও থাকে এবং তার যদি কাজের প্রতি তার যদি অবিচল একটা দৃষ্টি থাকে, তখন সেটা উপায়টা বের করে যে কিভাবে সে তার কাজটাকে করে যেতে পারে। এবং এটা অনেক ক্ষেত্রে এটা তার জন্য বেনিফিটও হতে পারে। তাসলিমা যে মির্জা কি কখনো কোনো আ ব্যারিয়ার এর ক্ষেত্রে মানে কোনো সময় ফিল করে নাই যে যখন থাকে না যে মনে হয় যে আমার এই জায়গাটায় আমি সামাজিকভাবে একটু আমি কাজের ক্ষেত্রে আমাকে বিতর্কের সম্মুখীন হতে হচ্ছে। এরকম কোনো কিছু কখনো? সরি না। মানে এসব আমার এত পাত্তা দেওয়ার সময় নাই। এই এক্সাক্টলি। আসলে আমরা আসলে সেই বিষয়টাই আসলে বলতে চাই যে আ উম আমাদের আসলে সামাজিকভাবে অনেকভাবে আমরা অনেক কিছু বলে থাকি মেয়েরা যে আমি ডিভোর্সড বা আমি সিঙ্গেল বা আমার একা বাচ্চা নিয়ে আমি পারছি না। অনেক ধরনের আমরা কিন্তু বিষয় আমরা বলি। কিন্তু এই বিষয়গুলো আসলে কোনো ম্যাটার করে না। যদি আমি নিজে ওই তাসলিমা মির্জা যেটা বললেন যে আমি যদি নিজে আমার লক্ষ্যের প্রতি
অবিচল থাকি এবং আমি আমার কাজটিকে ভালোবাসি এবং কোনো কিছুই আমাকে দমিয়ে রাখতে পারবে না, এই অপরাজিত একটা মনোভাব নিয়ে যদি আমরা সামনে আগাই। আমি না একটা জিনিস একটু এড জি। করতে চাই। অনেক সময় আমাদের অনেক মেয়েরাই আমি দেখি যে তারা এই তাদের সিঙ্গেলহুডটাকে তারা মানে সামাল দিতে তাদের কষ্ট হয়ে যায়। এবং অন্য অন্য মানুষ কি বলবে বা অন্য মানুষকে খুশি করানোর জন্য যে সারাক্ষণ যে একটা এক্সট্রা যে একটা এফোর্ট দিতে হয় তার কাজে, তার নিজের কাজের বাইরে। আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের বন্ধ করার সময় সময় এসছে। মাইন্ডসেটের কি ব্যাপার এটা? মনে হয় যে না, এটা আমাদের হ্যাঁ অবশ্যই। মাইন্ডসেটের একটা ব্যাপার যে হ্যাঁ। সে একটু ভালনারেবল ফিল করে। মানে যেমন ভালনারেবল একটা যেমন সিচুয়েশন থাকা প্লাস ফিল করা দুটা কিন্তু ডিফারেন্ট জিনিস। জি, জি। যেমন একটা জায়গায় আমি ভালনারেবল, এটা আমার চ্যালেঞ্জ আছে। সেটা হচ্ছে এটা এই জিনিসটা এক্সিস্ট করে। অনেক সময় দেখা গেল যে এক্সিস্ট করে না। কিন্তু আমি মনে, মনে ধরে নেই যে ওহ মাই গড! এটা আমাকে অমুক কি বলবে, তমুক কি বলবে। এই যে মনে, মনে যে এত কিছু যে চিন্তা ভাবনা, এই যে ওভার থিংকিং, এই ওভার থিংকিং টাও একটা বিশাল একটা চ্যালেঞ্জ। এবং এটাও কিন্তু হচ্ছে যে আমাদের পুরুষতান্ত্রিক একটা সামাজিক একটা স্ট্রাকচার থেকে কিন্তু আমাদের মাথায় আসে। এটা কিন্তু যে ওভারথিংক করছে, যে ভালনারেবল ফিল করছে সে নারীর কিন্তু দোষ না। কারণ এটা তো চাপানো হয়। কারণ কোথাও, কোথাও এটা এক্সিস্ট করে। তো আমার কাছে মনে হয় যে এটাকে মানে থোড়াই কেয়ার করাই হচ্ছে উপায় হতে পারে এটা থেকে মানে বের হওয়া। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। তো আমরা জানি যে তাসলিমা মিজি দেশি পণ্য ব্যবহার করেন, দেশের কথা ভাবেন এবং উনি ভীষণভাবে পরিবেশ বান্ধব। উনি পরিবেশের কথাও অনেক চিন্তা করেন। তো আমার প্রশ্ন, তাসলিমা মিজির আসলে ভবিষ্যৎ স্বপ্নটা কি? এই দেশকে নিয়ে, আমাদের দেশি পণ্যকে নিয়ে? ধন্যবাদ। এটা আসলে একটা আমার কাছে মনে হয় যে ব্যবসায়িক প্রশ্ন হলেও আমার কাছে এটাকে অনেকটা মনে হয় যেন ফিলোসফিক্যাল একটা প্রশ্ন। হ্যাঁ? আমি আমার কাজের জায়গাটাকে আম এমনভাবে আমি ধারণ করি বা এমনভাবে আমি এটা এতটা গভীরভাবে আমি ভাবি যে এটা অনেক সময় মনে হয় যে এটা আমার ফিলোসফির একটা পার্ট। আমি খুব স্পিরিচুয়ালি কানেক্ট করি। কেউ যখন আম আমি যে কাজটা করি, আমার কাজের মধ্যে যে আ সামাজিক দায়িত্ববোধ এবং রাজনৈতিক দায়িত্ববোধ এবং পরিবেশের প্রতি যে আমার একটা যে কমিটমেন্ট, এই জায়গাটা আ মানে আমি যখন এটা নিয়ে ভাবি তখন এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো প্রথমত আপনাকে ধন্যবাদ এটা নিয়ে প্রশ্ন করার জন্য। তো আমি উম এর উত্তরে যেটা বলব সেটা হচ্ছে যে মানুষের একটা নির্দিষ্ট একটা সীমাবদ্ধতা থাকে। তো আমি আমার সীমাবদ্ধতার মধ্যে আ আমি যে প্রোডাক্ট গুলো বানাই, আমি চাই যে সেটা এমন একটা কোয়ালিটি হবে, সেটার চেহারাটা এমন হবে যে লোকে এটা ঘুরে তাকাবে। এটাকে দীর্ঘদিন মনে রাখবে। তারা এটা নিয়ে কথা বলবে। যেটা অলরেডি গুটিপার প্রোডাক্ট নিয়ে মানুষ করে। মানুষ এটা নিয়ে বলাবলি করে। এর চাইতে আনন্দদায়ক আর কিছু হতে পারে না। কারণ এটা হচ্ছে আমার সৃষ্টি। আমার যে সৃষ্টিশীল কাজ, সেই কাজটা নিয়ে মানুষ কথা বলে এটা আমার জন্য পরম আনন্দদায়ক। আর পরিবেশসম্মত যেই জিনিসটা আমি আমার আ প্রোডাকশন যে প্রসেসটা, আমি পুরো প্রোডাকশন প্রসেস এর মধ্যে আমি চেষ্টা করি যে পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল কাঁচামালটাকে ব্যবহার করা এবং আ একটা রেসপনসিবল একটা দায়িত্বশীলভাবে সেই জিনিসটাকে প্রসেস করা। আমরা চেষ্টা করি যে আমাদের ম্যাটেরিয়াল গুলো যেন আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারি এবং আমরা যেন কোনো কিছু যত্রতত্র আমরা যেন থ্রো না করি। এবং এটা খুব গুরুত্বপূর্ণ আজকে আ আমাদের জন্য এটা নিয়ে অনেক ভাববার সময় এসছে। আপনি হয়তো মানে বলবেন বা অনেকেই আমাদেরকে খুব বলে যে আমার আ ধলেশ্বরী, আমাদের বুড়িগঙ্গা নদীগুলো দূষণ দূষণ হচ্ছে হচ্ছে লেদারের জন্য বা এবং লেদার ফিনিশ করতে গিয়ে, প্রসেস এবং করতে গিয়ে। সাভারের এখন বংশাই নদী। হ্যাঁ, আমাদের নদীগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর আগে আমরা বুড়িগঙ্গা নষ্ট করেছি। তো জিনিসটা হচ্ছে যে এটা একটা অনেক বড় একটা লজিস্টিক আ মানে সাপোর্ট এর বিষয়। এটা সরকারকে এটা এগিয়ে আসতে হবে। এবং আমি সবসময় সুযোগ পেলে এই দাবিটা আমি জানাই যে সরকার যেন আ আমাদের যেই এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট সিইটিপি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার এটা যেন তারা ঠিকঠাক করে, এটা যেন ফাংশনাল করে। যাতে করে আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন লেদার আমরা এখান থেকে তৈরি করতে পারি। তো এই মুহূর্তে আমি যেরকম একটা সার্টিফাইড ট্যানারি থেকে আ আমি লেদার সংগ্রহ করি। কিন্তু আমি চাই যে ঢাকার আমাদের যে বড় ট্যানারি এস্টেটটা আছে, ট্যানারি এস্টেটের সবগুলো ট্যানারি যেন খুব ভালোভাবে পরিবেশসম্মতভাবে চামড়াটা প্রসেস করতে পারে এবং সেখান থেকে আমরা যারা আ যারা আমরা প্রোডাক্টস বানাই লেদারের
পণ্য, ব্যাগ, জুতা এসব বানায়, তারা যেন আমরা ওখান থেকে ওই লেদারটা নিয়ে যেন আমরা কাজ করতে পারি। তো আমার কথা হচ্ছে এটাই যে আমাদের প্রত্যেককে কিন্তু এটা দায়িত্ব পালন করতে হবে। আমি আমার মেকানিজমটা নিয়ে তৈরি। আমার আমার জায়গাটা আমার ঠিকঠাক, আমার মিশন ভিশন ঠিক আছে। কিন্তু আমাকে এখন সাপোর্ট দিতে হবে রাষ্ট্রের। এটা রাষ্ট্রের দায়িত্ব যে বড়, বড় কাজগুলোকে আমাদেরকে ফ্যাসিলিটেট করা, যাতে করে আমরা সেখান থেকে বাকি জিনিসটা আমরা আমাদের পার্টটা আমরা করে যেতে পারি। বাংলাদেশ নিয়ে কি স্বপ্ন দেখেন? বাংলাদেশ নিয়ে তো স্বপ্ন সবসময় দেখি। আমার আসলে যেটা মনে হয় যে আমি আ আমার যে টেরিটরিটা, আমি আসলে খুব বেশি ন্যাশনালিস্টিক ওরকম আমার ইয়ে নাই। মানে আমার ফিলোসফিটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে যে আমি সারা পৃথিবীর কথা ভাবি, আমি মানুষের কথা ভাবি বা প্রাণ প্রকৃতির কথা ভাবি। তো যেহেতু আমি এই টেরিটরির মধ্যে আছি, তো সেখানে আমি হয়তো বাংলাদেশ নিয়ে কথা বলব। তো আমার কাছে মনে হয় যে এখানে অফুরন্ত সম্ভাবনা। আ আমাদের তো ডেফিনিটলি অনেক রাজনৈতিক সমস্যা আছে, আমাদের অনেক সামাজিক সমস্যা আছে। কিন্তু আবার মানুষের মধ্যে যেই আম আ যে মানুষ যে চ্যালেঞ্জটা নিতে পারে, এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা অদম্য যে একটা ক্ষমতা, যুদ্ধ করার যে একটা ক্ষমতা আছে, সেই জিনিসটাকে আমি সবসময় সেলিব্রেট করি। সেই জিনিসটা, সেটার আ রক্ত আমার মধ্যেও প্রবাহিত। সো আমিও নিজেকে খুব একজন অপ্রতিরোধ্য অপরাজিতা মনে করি। তো আমার মনে হয় যে আমাদের দেশের মানুষ ভালোভাবে যদি কাজ করে, তাদের জন্য যদি সুযোগ করে দেওয়া হয়, মানুষ খুব ভালোভাবে কাজ করবে। এবং আমাদের নারীরা স্পেসিফিক্যালি তারা যেভাবে আ এত বাধা অতিক্রম করে, তারা যেভাবে তাদের ছোট্ট, ছোট্ট একটা সেলফোন হাতে নিয়ে, একটা স্মার্টফোন হাতে নিয়ে তারা যেভাবে কাজ করে, তারা তাদের বিজনেস পরিচালনা করে, এটা অসাধারণ। আমার মনে হয় যে এটা মানে ভীষণভাবে সেলিব্রেট করার মতো, এবং আমাদের মেয়েরা অনেক, অনেক ভালো করছে বাধা সত্ত্বেও। তার মানে আমি যদি বলি যে ভবিষ্যতে আপনি চান বাংলাদেশে আরো অনেক নারী উদ্যোক্তারা আমাদের এই সেক্টরে বা ই-কমার্স এ তারা আসুক, বের হয়ে আসুক এবং তারা একটু, একটু করে তাসলিমা মিজি যেরকম নিজেকে তৈরি করে একটা জায়গায় নিয়ে গেছেন, তারাও একদিন সেই জায়গায় যাবে। তারাও একদিন অপরাজিতা হয়ে উঠুক। হ্যাঁ, অলরেডি অনেকে করছে, এবং আমার মনে হয় যে বাংলাদেশের নারীদেরকে যদি বাধাগ্রস্ত করা না হয়, অনেক সময় ফ্যাসিলিটি দেওয়া হয় না, তারপরেও তারা যেরকম করে কাজ করে, এবং তখন তার উপর মানে তার উপরে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়। সো বাধাটা যদি না দেওয়া হয়, এবং তাদেরকে যদি তাদের আ যোগ্য সুযোগ সুবিধাগুলো তাদেরকে যদি প্রোভাইড করা হয়, তারা অনেক অনেক ভালো করতে পারে, এবং বাংলাদেশের অর্থনীতির আ বা আমাদের সমাজের চেহারাই চেঞ্জ করে দিতে পারে। আপা, এবার আমাদের নারী উদ্যোক্তা যারা হতে চান এবং যারা ভাবছেন কিছু করবেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে করবেন, আ সেইসব নারী উদ্যোক্তাদের জন্য যদি আপনি কিছু বলেন। আপনি যদি একজন উদ্যোক্তা হন, এবং আপনি যদি আপনার ব্যবসাটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চান, তাহলে আমি বলব যে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই রাস্তাটা কিন্তু খুব সহজ নয়। আবার এটা অসম্ভবও নয়। আপনি যদি আপনার ব্যবসাটা কি নিয়ে করবেন সেটাকে আপনি যদি সেট করেন, আপনাকে বুঝতে হবে যে সেই ব্যবসাটা আপনি ঠিক কতটুকু ভালোভাবে বোঝেন, এবং আ কঠোর পরিশ্রমের একটা মনোভাব থাকতে হবে, এবং অনেক বাধা আপনাকে অতিক্রম করতে হবে, এটা কিন্তু সত্য। আবার এই বাধাগুলোকে আপনি অতিক্রম করতে পারবেন যদি আপনি চেষ্টা করেন, এটাও তেমন করে সত্য। তো আপনাদের জন্য অনেক, অনেক শুভকামনা আমার পক্ষ থেকে। তাসলিমা মিজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অপরাজিতা অনুষ্ঠানে একজন অপরাজিতা হিসেবে আসার জন্য। আপনার জন্য একটা ছোট্ট গিফট আছে আমাদের সংবাদ প্রকাশের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ আপনাদেরকেও আমাকে আপনাদের এই অসাধারণ অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমাদের সাথে ছিলেন তাসলিমা মিজি, একজন অপরাজিতা। আমরা আবার হয়তো আগামী পর্বে আপনাদের সাথে যুক্ত হব নতুন কোনো অপরাজিতাকে নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকুন। বিদায়।